8 নম্বরে বলছে 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতে জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানের নিম্নের লেনদেনগুলো সংগঠিত হয়। 1 তারিখে বলছে জনাব জহির 5 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র ক্রয়ে আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করে। মানে কি, এই যে 5 লক্ষ টাকা প্রথমে বিনিয়োগ করছে এবং 50,000 টাকার আসবাবপত্র বিনিয়োগ করছে, তার মানে দুইটাই কি মূলধন। আর মূলধন দেওয়ার কারণে 5 লক্ষ টাকা বসবে আবার সম্পদের করে নগদে, আর 50,000 টাকা বসবে কি আসবাবপত্রে করে সম্পদে। এরপরে দেখো 16 তারিখে বলছে কি প্রতিষ্ঠানের ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয়। 65,000 টাকা দিয়ে কি যন্ত্রপাতি ক্রয়, নগদে কিন্তু। তাহলে নগদ টাকা 65,000 টাকা যাবে, আর যন্ত্রপাতি কিন্তু 65,000 টাকা কি বাড়বে, কারণ দুইটাই সম্পদ। হ্যাঁ, নগদ কমবে। নগদও একটা সম্পদ, যন্ত্রপাতিও কি একটা সম্পদ, ঠিক আছে। 21 তারিখে বলছে গাড়ি মেরামত করে 80,000 টাকা। গাড়ি মেরামত করছে, আচ্ছা ওনার তো ওয়ার্কশপ, উনি ওয়ার্কশপের মালিক, তাহলে গাড়ি মেরামত করলে কি ওনার আয় হয়েছে? এটা কিন্তু ওনার গাড়ি না, ওয়ার্কশপে কি করে গাড়ি মেরামত করে, তো গাড়ি মেরামত করে ওনার আয় হয়েছে কত? 80,000 টাকা আয় হয়েছে। তার মানে আমি লিখবো যে নগদের করে 80,000 টাকা প্লাস, এবং মালিকানা শত আয় হিসাবে মালিকানা শত কি 80,000 টাকা প্লাস। এরপরে বলছে ওয়ার্কশপের ভাড়া প্রদান, উনি যে ওয়ার্কশপটা চালায় এটার ভাড়া দিবে না, তো ওয়ার্কশপের ভাড়া দিলে কত? 21,000 টাকা। তাহলে কি হইলো? ভাড়া দেওয়াতে ব্যয়, তাহলে মালিকানা শত থেকে 21,000 টাকা কমবে, নগদ থেকে 21,000 টাকা কমবে। গুড। এরপরে বলছে দেখো প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন 25,000 টাকা। আচ্ছা, বেতন দেওয়া মানে কি এক প্রকার ব্যয়, তাহলে মালিকানা শত থেকে কমবে, নগদ থেকে কমবে। আচ্ছা, তারপরে যেটা বলছে এখানে কই মালিকের গাড়ি মেরামত, হ্যাঁ এইটার জন্য 8 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, মনে আছে? এটা ধরেছিলাম তোমাকে। মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। এখন এখানে হিসাবটা করতে হবে, ওয়ার্কশপটা তো মালিকের। এখন উনি যে গাড়ি মেরামত করলো উনি তো টাকা দেয় নাই, কিন্তু ওনার গাড়িতে কি তেল বা এসেটা গাড়ি যে যন্ত্র লাগে এগুলো কি ইউজ করছে না কর্মচারীরা? তো এখন তুমি যদি হিসাব করতে যাও যে ধরো মাল কিনে আনলা, কিনে আনার পরে মাল ইউজ করলে, এখন যদি তোমার হিসাবে না মিলে, তাহলে মালিক যেহেতু গাড়ি মেরামত করেছে, এখানে কিন্তু মালিক কিন্তু গাড়ি মেরামতের ফলে টাকা কিন্তু প্রদান করে নাই। তাহলে এখন প্রতিষ্ঠান এই হিসাবটা কোত্থেকে মিলাবে? তাই ওরা কি করবে, একবার আগে যদি মালিকের গাড়ি মেরামত না করে অন্য কারো 15,000 টাকার গাড়ি মেরামত করতো, ওরা আয় হিসাবে মালিকানার সাথে কী করতো? প্লাস করতো। এখন এটা ধরে নিতে হবে যে মালিকের গাড়ি হোক। মনে করো তোমার একটা দোকান আছে, তোমার দোকান থেকে যদি একটা সাবান ঘরে নিয়ে যায়, তুমি কিন্তু আগে লিখবে যে তোমার ঘরে বিক্রি, বিক্রি লিখে ফেলবা, এরপরে ধরবে এটা উত্তোলন। তো মালিকের গাড়ি যেহেতু মেরামত করছে, ওরা প্রথমে কি করবে? 15,000 টাকা প্লাস ধরবে আয় হিসাবে। কি হিসাবে? আয় হিসাবে। তারপর এই টাকাটা তো মালিককে দিবে না, পরে ধরে নেবে যে আমরা প্রথমে আয় করছি, পরে মালিককে কী করছে? টাকাটা আমাদেরকে দেয় না, মালিককে তুলে নিয়ে গেছে, উত্তোলন। তাহলে একবার আয় হিসাবে প্লাস করব, একবার উত্তোলন হিসাবে মাইনাস করব। দুইটা এন্ট্রি হবে কোথায়? মালিকানা সতে, আর কোথাও হবে না। আশা করে বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর যেটা বলছে এখানে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ কত? কত যে নগদ বিনিয়োগ কত? 5 লক্ষ টাকা। নগদ বিনিয়োগ কত? 5 লক্ষ। আসবাবপত্র কত? 50,000 টাকা। ওই যে বিনিয়োগ আর কি 1 তারিখেরটা, কত? 5,50,000 টাকা। এটা তো সহজই। এবং খতে বলছে জানুয়ারি মাসে ব্যবসায় মোট আয় ও ব্যয়ের পরিমাণ। আয় কত, ব্যয় কত, তাহলে আয়গুলো বের করতে পারবো না, এবং ব্যয় কত? আয় কোনটাতে হয়েছে বলো তো? তোমার ওই যে প্রতিষ্ঠান ব্যবহার করে তোমার 21 তারিখেটা, হ্যাঁ মেরামত, এটা একটা আয়। তারপরে না, মালিকের গাড়ি মেরামত এটা তো আয় না, আয় এটাই, আয় এটাই। না না, আয় হোক, এটা তো কাটাকাটি, ঠিক আছে। আবার ধরাও যা চাইলে, হ্যাঁ ধরছে, দেখা যায়। ধরো এই যে বরাবর দিতে ম্যানেজ করে দেবে। তা এই গাড়ি মেরামত আয় হয়েছে কত? 80,000 টাকা। আর মালিকেরটা মেরামত করছে, এখানে আয় ধরবে কত? 15,000 টাকা। ওকে, ফাইন। এবার ব্যয় কত? ওই ওয়ার্কশপের ভাড়া দিয়েছিল, কর্মচারীর বেতন দিয়েছিল কত? 46,000 টাকা। তাহলে আয় হয়েছে 95, ব্যয় হয়েছে কত? 46,000 টাকা, ঠিক আছে। উত্তোলনটা এটা আলাদা হিসাব, পরে মালিকে নিয়ে গেছে আর কি। আয় তো হয়েছে, হিসাবে ধরবে আয় হয়েছে। তারপর কি বলছে দেখো, জানুয়ারি 1, 16, 28, 30 তারিখের সংগঠিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের প্রভাবটা কীরকম? যে আমি বলি 1 তারিখ, 16 তারিখ, 28 তারিখ ও 30 তারিখের সংগঠিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের
প্রভাব দেখি, মানে প্রভাব মানে বক্স করব। তাহলে 1 তারিখ কি ওই যে কত টাকা স্যার? 5,50,000 টাকা। তাহলে এটা 5,50,000 টাকা মূলধনে বসবে, মানে মালিকানা সতে। আর একবার 5 লক্ষ বসবে নগদের করে, আসবাবপত্রে বসবে আসবাবপত্রে করে, মানে সম্পদের করে। এই যে আমরা যদি একটু দেখি, প্রথমে কোনটা এটা না, এটা সরি, এই যে নগদের করে 5 লক্ষ টাকা, আসবাবপত্র করে 50,000 টাকা, মালিকানা সতের করে কত? 50,000 টাকা। তারপরে কি বলছে 16 তারিখ? 16 তারিখেরটা কি? প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে কি হয়? একটা সম্পদ কমে, একটা সম্পদ বাড়ে। নগদ টাকা কমবে, যন্ত্রপাতি হিসাব কি বাড়বে। তারপর কি বলছে দেখো স্যার, 28 তারিখে কি বলছে? প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন কত? 25,000 টাকা। তো বেতন প্রদান করছে 25,000 টাকা। প্রদান করলে কি হয়? নগদ টাকা কমবে, ব্যয় বাড়বে, মানে ব্যয়ে মাইনাস হবে, মালিকানার সাথে মাইনাস হবে। তারপর বলছে 30 তারিখ মালিকের গাড়ি মেরামত। এই যে এন্ট্রিটা কী হবে? একবার প্লাস একবার মাইনাস। কী করবো আমরা? ওই আয় হিসাবে একবার প্লাস করবো, ব্যয় উত্তোলন হিসেবে একবার কী করবো? মাইনাস করবো। এখানে এটা তো আর আসবে না। তো তারপর কত আসতেছে? তাহলে দেখি, এটা যদি হিসাব করো 4,10,000, এটা হিসাব করলে 50,000, এটা করলে 65,000, টোটাল করলে কত? 5,25,000। আর এখানে যদি আমরা টোটাল করি কত? 5,25,000। মিলে গেছে? আশা করি ক্লিয়ার। এখানে কোনো ডাউট আছে? শেষ।